হ্যালো সুপ্রিয় প্রিয় ভাই বোনেরা ও সম্মানিত চিকিৎসকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রির খুবই গুরুত্বপূর্ণ ফার্স্ট প্রপ যেটা আছে, ফার্স্ট প্রপ আমাদের শুরু হয় এই বায়োফিজিক্স এবং বায়োমলিকুলস দিয়ে, এবং এর উপরেই আমাদের পরীক্ষার ভাইবার উপরেই আমাদের কিন্তু ডিপেন্ড করে আমরা প্রফে টিকবো কিনা এবং প্রফে ভালো করব কিনা, প্রফে পাস করবো কিনা। সুতরাং ফার্স্ট প্রফের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এবং কিছু সামান্য রিটেনও আছে এর মধ্যে, খুবই গুরুত্বপূর্ণ কিছু, তা সম্মিলিতভাবে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তা প্রথমে আসেন ভিভা টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। ভাইবার জন্য কিছু কিছু টপিক স্যারেরা প্রায় প্রশ্ন করে থাকেন। যেমন একটা আপনি শুরু করলেন যে হোয়াট ইজ বায়োফিজিক্স এন্ড বায়োমলিকুলস, ওখান থেকে শুরু হওয়ার প্রথমেই আপনাকে ধরবে হোয়াট ইজ ইউনিট। তা দেখেন, ওয়ান সেগমেন্ট অফ এ হোল দ্যাট ইজ মেড আপ identical of similar substance. One segment of a whole that is made up of identical of similar substance. যেমন একটা সম্পূর্ণ জিনিসকে যেটা দিয়ে আমরা ডিফাইন করতে পারবো সেটাই হচ্ছে একটা ইউনিট। যেমন পানিকে আমরা লিটারে, পানি সম্পূর্ণ কিছু লিটারে আমরা ইউজ করতে পারবো, কোনো কিছু ওজনকে আমরা গ্রামে ডিফাইন করতে পারবো, এগুলো এক ধরনের ইউনিট। দেবেন তারপরে আমরা মেজারমেন্ট থাকি টু এস্টিমেট এনিথিং। ঠিক আছে, মেজারমেন্ট হচ্ছে আমরা আন্দাজের উপর কাজ করতেছি, কোনো কিছু একটা আন্দাজের উপর আমরা বলতেছি। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এসআই ইউনিট। গোটা বিশ্বে বহুল প্রচলিত সিস্টেম অফ ইন্টারন্যাশনাল অর এসআই ইউনিট। এসআই ইউনিটটা কি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো হোয়াট ইজ এসআই ইউনিট? দ্য এনি অফ দ্য বেসিক ইউনিট, সাপ্লিমেন্টারি ইউনিট or any derived unit adopted by General Conference of Weight and Measurement are called the System of International or the SI unit. ঠিক আছে, দেখেন any of the base unit, supplementary unit or derived unit adopted by General Conference of Weight Measurement are called systemic unit or SI unit. SI unit অনেকগুলো আছে। SI ইউনিটগুলো আমরা কিভাবে প্রকাশ করি দেখেন, যেমন মিলিমোল পার লিটার, বহুল ব্যবহৃত মিলিমোল পার লিটার, আমরা প্রচুর ব্যবহার করি মিলিমোল পার লিটার। এটা হচ্ছে এক ধরনের এসআই ইউনিট যা সর্বজন স্বীকৃত, এবং এসআই ইউনিটের অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে। এত কিছু লাগবে না, স্যারেরা ভাইবার জন্য এগুলোই ধরে। তারপরে আসেন সলিউশন, খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় ধরবেই, 90% পরীক্ষার্থীদের এইটা প্রশ্ন ধরে। সো দেখেন হোয়াট ইজ সলিউশন। সলিউশন ইজ এ হোমোজেনাস মিক্সচার অফ two or more substance consisting of a single phase is called solution. ঠিক আছে, তো দেখেন solution is the homogeneous mixture of two or more substance consisting a single phase is called solution. Solution is a homogeneous mixture of two or more substance consisting a single phase is called solution. Consisting, ঠিক আছে। তারপর আছে হোয়াট ইজ সলিউট। সাবস্টেন্স হুইচ ডিসপার্ট ইটসেলফ অ্যান্ড লুজেস ইটস ফিজিক্যাল স্ট্রাকচার ইজ কল্ড সলিউট। যেমন কোনো কিছু একটা চিনির দানা, আমরা যদি এটা সলভেন্টের মধ্যে এটা দাঁড়িয়ে মানে কি সলভেন্টের মধ্যে যদি এটাকে ফেলে দিই তাহলে কি হবে, এটা তার ডিসপার্স, তার মানে সম্পূর্ণ এটি কি তার রূপ বদলাবে এবং তার ফিজিক্যাল যে একটা স্ট্রাকচার ছিল কঠিন থেকে সেটা তরলে মিক্সিং হয়ে যাবে। তাই আমরা সলিউশনের আরেকটা সংজ্ঞা ব্যাকআপ হিসেবে শিখতে পারি, কেননা কোনো টিচারের এই সংজ্ঞাগুলো নাও ভালো লাগতে পারে। দ্য কমপ্লিটলি ডিসপার্স আদার সাবস্টেন্স উইদাউট লুজিং ইটস ওন ফিজিক্যাল ফেস। ঠিক আছে, সলিউশন দেখেন কমপ্লিটলি ডিসপার্স আদার সাবস্টেন্স উইদাউট লুজিং ইটস ওন ফিজিক্যাল ফেস, অ্যাকচুয়ালি ইটস কল্ড সলভেন্ট। ঠিক আছে, এটা সলভেন্টের সংজ্ঞা বলা হচ্ছে, কমপ্লিটলি ডিসপার্স, ঠিক আছে, এটা কমপ্লিটলি ডিসপার্স আদার সাবস্টেন্স উইদাউট লুজিং ইটস ওন ফিজিক্যাল ফেস। এটা হলো কমপ্লিটলি ডিসপার্স করে থাকে এবং আদার সাবস্টেন্সকে এরা ডিসপার্স করে। তারপরে আসে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যে হোয়াট ইজ মোলারিটি। রিটি, দেখেন এখানে রিটি একবার করবো আমরা লিটি। The molarity কি? It is the number of mole of solute. It is the number of moles of solute dissolved in 1 liter of solution. খুবই ইম্পর্টেন্ট, 1 লিটার সলিউশনে কতটুকু মোল জমা আছে এটাকে বলে মোলারিটি। আর মোলারিটিটা কি? It is the number of moles solute
Moles of solute, it is the number of moles of solute dissolved in 1 kg of solvent. খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। সলভেন্ট, সলভেন্টটা দেখেন কি কি আছে, যে একটা আছে 1 লিটার আর একটা হচ্ছে 1 কেজিতে। খুবই ইম্পর্টেন্ট, যেটা কেজিতে ওটা হচ্ছে মোলালিটি, আর যেটা লিটারে ওটা হচ্ছে রিটি। এটা পড়তে হবে। তারপর অসমোলারিটি, ইট ইজ দ্য নাম্বার অফ অসমোল অফ দ্য সলিউশন, ঠিক আছে, ইট ইজ দ্য নাম্বার অফ অসমোল অফ এ সলিউশন ইন 1 লিটার অফ সলিউশন, ঠিক আছে। তো এটাও এই ক্ষেত্রে একদম সেম, এখানে রিটি যেখানে থাকবে ওটা হচ্ছে 1 লিটারে আমরা আলোচনা করব, আর লিটি এবং লিটি যদি থাকে তাহলে তো আমরা কি 1 কেজিতে আলোচনা করব। এরপরে আসে যে হোয়াট ইজ টনিসিটি। টনিসিটিও খুবই আসে পরীক্ষার জন্য। টনিসিটি, টনিসিটি কি কি কিসের জন্য ইম্পর্টেন্ট দেখেন, টনিসিটি কিন্তু পরে পরীক্ষার জন্য মোটামুটি একটা ইম্পর্টেন্ট টপিক। দ্য অসমোলারিটি অফ এ সলিউশন ইন রিলেশন টু বডি ফ্লুইড ইজ কল্ড টনিসিটি। দ্য অসমোলারিটি অফ এ সলিউশন ইন রিলেশন টু বডি ফ্লুইড, তাহলে আমাদের যে সলিউশনটা থাকবে তা বডি ফ্লুইডের সাথে কিভাবে রিলেশন আছে। যে একটা যেমন আমরা কোনো কিছু একটা সলিউশন খাওয়ার পরে আমাদের এটা বডি ফ্লুইডের সাথে ওই সলিউশনের কি রিলেশন, এটাকে বলা হচ্ছে টনিসিটি। দ্যাট মিনস তারপর আমরা আলোচনা করব প্লাজমা অসমোলারিটি, খুবই ইম্পর্টেন্ট ফর ফাইবার। তা দেখেন প্লাজমা অসমোলারিটিটা কি। অসমোলারিটি অফ এ প্লাজমা ইজ কল্ড প্লাজমা অসমোলারিটি। তাই এখানে আপনার এটা খুব একটা লাগবে না, কেননা এটা ভাইবার জন্য ইম্পর্টেন্ট। যে অসমোলারিটি অফ এ প্লাজমা ইজ কল্ড প্লাজমা অসমোলারিটি। তা এখানে যেটা লাগবে সেটা হচ্ছে কত প্লাজমা অসমোলারিটি কত, সেটা হচ্ছে 280 থেকে 300 মিলি অসমোল পার লিটার। এখানে মিলিমোল পার লিটার বলা যাবে না, মিলি অসমোল পার লিটার কথাটা অবশ্যই বলতে হবে, ঠিক আছে। এটা যদি হয়ে যায় তারপর আরেকটা জিনিস দেখতে পাবেন যে এটা কীর্তি থেকে 90%, ঠিক আছে, 92% আমাদের বডির প্লাজমা অসমোলারিটি থাকে, 92%। তার মধ্যে খুবই ইম্পর্টেন্ট যে ক্রিস্টালয়েড, ক্রিস্টালয়েডের সংখ্যা সব থেকে বেশি, 99.5% আমাদের দেহের ক্রিস্টালয়েড, এবং 0.5% হচ্ছে আমাদের কলয়েডাল অসমেটিক প্রেশার। খুবই ইম্পর্টেন্ট, কলয়েডাল অসমেটিক প্রেশার। ক্রিস্টালয়েড এবং কলয়েডাল আমরা যখন পড়বো তখন আমরা একটু বিস্তারিত আলোচনা করবো। তারপর অসমোলার গ্যাপ, খুবই ইম্পর্টেন্ট। দেখেন অসমোলার গ্যাপটা কি, ইট ইজ দ্য মেজার্ড অসমোলারিটি থেকে ক্যালকুলেটেড অসমোলারিটি আমরা যেটা ডিফারেন্স, এটাকে বলা হচ্ছে অসমোলার গ্যাপ। This is the difference between the measured osmolarity and the calculated osmolarity. The measured osmolarity এবং calculated osmolarity এটা আমরা পড়বো কোনটা কিভাবে হচ্ছে, এটা আমরা জাস্ট ভাইবার জন্য এটা জাস্ট পড়ে রাখতে হবে। তবে এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট যে এটা কতটুকু ভ্যালু কত, যে 0 থেকে 12 মিলি অসমোল পার লিটার, এটা হচ্ছে নর্মাল ভ্যালু, খুবই ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো দেখেন প্লাজমা অসমোলারিটি, অসমোলার গ্যাপ, তো এখানে সবগুলো মিলি অসমোলে কিন্তু এককটা হবে এবং নর্মাল ভ্যালু কিন্তু এটা। তারপর এটা আনমেজার্ড, ঠিক আছে, এখানে আনমেজার্ড কোনগুলো থাকে এটা পরীক্ষার সময় ধরে, তা মেজার্ড কোনগুলো থাকে, আনমেজার্ড কোনগুলো থাকে। তার মধ্যে অ্যালকোহল এবং মেনিটল, ঠিক আছে, মেনিটল এবং অ্যালকোহলকে আনমেজার্ড অবস্থায় থাকে সবসময়, ঠিক আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস। তা মেজার্ড অসমোলারিটি যেগুলো আমরা মাপতে পারি যেমন সোডিয়াম, ক্লোরিন, ঠিক আছে। তো মেজার্ড অসমোলারিটির এখানে একটা পরীক্ষার সময় ধরে যে এখানে তো আমরা কি থেকে এখানে আমরা এখানে সোডিয়ামের অসমোলারিটিকে ধরি, তাহলে ক্লোরিনটা কেন ধরা হয় না, যেখানে একটা বাদ দেওয়া হয় কেন, কেননা সোডিয়াম আর যেটা আছে যে ক্লোরিন, এগুলো কি, এগুলো মোটামুটি সম আয়ন। দ্যাট মিনস এও একটা ইলেকট্রন কি ছেড়ে দিবে, এও একটা ইলেকট্রন গ্রহণ করবে। তাই আমরা এই যে এইটাকে, এই দুটাকে এর সামনে কিন্তু যে কোনো একটাকে এই আমরা প্রকাশ করা হয় করে আমাদের যখন যখন এটার অঙ্ক বা কোনো কিছু একটা মেজার করা হয় তখন এই সোডিয়াম হয় ক্লোরিন দ্বারা প্রকাশ করা হয়, যে কোনো একটাকে না রেখেও হবে। কেননা এটার যে সোডিয়ামের সমসত্ব হচ্ছে ক্লোরিন, কেননা ক্লোরিনকে রিপ্লেস করলে আমরা সোডিয়াম রিপ্লেস করা যায় একই রকম আয়তন দ্বারা, এটাও 1 মোল এটাও 1 মোল, সেজন্য আমরা এটাকে 2 মোল হিসেবে ধরতে পারি। পরীক্ষার সময় এটা কিন্তু একটা ধরে। তারপরে আসে যে ট্রান্সসেলুলার অসমোটিক ব্যালেন্স, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ট্রান্সসেলুলার অসমোটিক ব্যালেন্সটা আসলে কি জিনিস, যে
কখন কি হবে, যে কখন একটা শ্রিঙ্ক করবে, কখন কখন এটা বাস্ট করবে, এই সম্পূর্ণ বিষয়টা নির্ভর করে যে ট্রান্সসেলুলার অসমোটিক ব্যালেন্সের উপর। When a isotonic solution is introduced to the cell of the body remain intact. তো আইসোটোনিক সলিউশন দিলে সাধারণত আমাদের বডি ফ্লুইডটা ইনটেক্ট থাকে, নো মুভমেন্ট ইন দ্য ইসিএফ এন্ড আইসিএফ অফার্স। তাহলে দেখা গেল আইসোটোনিকে নো মুভমেন্ট, বাট when a hypertonic solution is introduced to the water will be flow through the cells to maintain the osmotic balance between the intercellular fluid and extracellular fluid compartment। ঠিক আছে, তাহলে দেখেন যখনই আপনি একটা হাইপারটনিক সলিউশন ইন্ট্রোডিউস করবেন, ইন্ট্রোডিউসড দ্য ওয়াটার উইল বি দ্য ফ্লো, ঠিক আছে, ইন্ট্রোডিউসড, কিন্তু যখন হাইপারটনিক সলিউশন আসা মাত্রই তা দেখেন কি হচ্ছে, বডি ফ্লুইড ও ওয়াটারটা উইল বি ফ্লো থ্রু দ্য সেলস টু মেইনটেইন দ্য অসমোটিক ব্যালেন্স। তাহলে কি হাইপারটনিক হলেই সাথে সাথে কি হবে, সে ফ্লো থ্রু দ্য সেলস টু মেইনটেইন দ্য অসমোটিক ব্যালেন্স, তাহলে সে সেলটা থেকে সেরে চলে যাবে, সেল সেরে চলে যায় এবং ইন্টারসেলুলার এবং এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্টের দিকে চলে যাবে। when a hypertonic solution is introduced by the water, তাহলে কি হবে, যখন আমরা কি করব, এটা সম্ভবত হাইপো হবে। when a hypertonic solution is introduced, the water comes out of the cell wall causing shrinking, খুবই ইম্পর্টেন্ট। যখন একটা হাইপারটনিক সলিউশন নিয়ে আসবো তখনটা কি হবে, hypertonic solution নিয়ে আসা মাত্রই the water come out of the cell and causing shrinking of the cells, thus the osmotic balance is maintained, এভাবে মেইনটেইন হচ্ছে। ঠিক আছে, এটা হাইপোটনিক হবে এবং ওটা হাইপারটনিক, ঠিক আছে। হাইপার হলে কি হবে, হাইপারটনিক ফ্লুইড হলে এটা কি হবে, ফ্লো থ্রু দ্য সেলস, তাহলে কি সেলের ভিতরে প্রবেশ করবে পানিটা, এবং হাইপোটনিক হলে সেল থেকে বাইরের দিকে ফ্লুইডের ইন্টারসেলুলার ফ্লুইড এবং এক্সট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে সমতা রক্ষা করার জন্য এটা চলে আসবে। সেজন্য এখানে আমরা ব্যবহার করব হাইপোটনিক ফ্লুইড, এবং সেল থেকে এটা বের হয়ে আসা মাত্রই সেলটা করবে শ্রিঙ্ক, এর ফলে এটা চুপসে যাবে of the cells and thus causes maintains the osmotic balance, খুবই ইম্পর্টেন্ট, এটাও করতে হবে। তারপরে আমাদের করতে হবে হোয়াট ইজ ব্রাউনিয়ান মুভমেন্ট, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, স্যারদের খুবই এটা ইম্পর্টেন্ট টপিক। Brownian movement, the continuous haphazard irregular zigzag movement of the colloid particles are called the Brownian movement. The continuous haphazard irregular zigzag movement of the colloid particles, তাহলে এটাকে বলা হচ্ছে ব্রাউনিয়ান মুভমেন্ট। তোমরা এবারে অন্যদিকে দেখা যায় টিন্ডাল ফেনোমেনন, কলয়েড পার্টিকেল গুলো, বিশেষ করে আমরা এগুলো কিন্তু কার বৈশিষ্ট্য শিখতেছি বলেন তো, এগুলো কলয়েডের কিন্তু একটা ক্যারেক্টারিস্টিক শিখতেছি, কিন্তু সাইডে এগুলো ধরে কলয়েডের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট যে ব্রাউনিয়ান মুভমেন্ট, টিন্ডাল ফেনোমেনন ব্যাখ্যা করো। তা দেখেন টিন্ডাল ফেনোমেননটাও একই, যে when a beam of light is passed through the colloidal solution observed at the right angle 90 ডিগ্রি কোণে যখন এটাকে দেখবেন, the pathway of the light becomes visible, তখন এটা ভিজিবল দেখা যাবে as a white line, হিসেবে হোয়াইট লাইন হিসেবে, due to the dispersion of the light rays due to the dispersion of the light rays by the colloidal particles, the colloidal particles গুলোর ডিসপারশনের কারণে 90 ডিগ্রি কোণে এটা তোমরা একটা হোয়াইট লাইন হিসেবে আমরা এটাকে দেখব, ঠিক আছে, রাইট অ্যাঙ্গেলে, and that is called the Tyndall phenomenon। তাহলে দেখেন কলয়েডাল পার্টিকেলের ডিসপারশনের কারণে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন আমরা কোনো কিছু কলয়েডাল সাবস্টেন্সকে সলিউশনকে একটা হোয়াইট লাইন হিসেবে দেখতে পাবো, এটাই হচ্ছে আমাদের টিন্ডাল ফিনোমেনন। আর এটা হচ্ছে ব্রাউনিয়ান মুভমেন্ট। ব্রাউনিয়ান মুভমেন্টে কি কন্টিনিউয়াস হ্যাপাজার্ড ইরেগুলার জিগজ্যাগ মুভমেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে গেল এবার আমরা শিখবো খুবই গুরুত্বপূর্ণ দুটো টপিক, সেটা হচ্ছে ক্রিস্টালয়েড এবং কলয়েডের মধ্যে পার্থক্য। লাইনটা হঠাৎ করে কেটে যাওয়ার জন্য সরি। তো আমরা আবার চলে যাই যে ক্রিস্টালয়েড এবং কলয়েড। ক্রিস্টালয়েডটা কি, ক্রিস্টালয়েডস আর দ্য সাবস্টেন্স উইথ দ্য সাইজ লেস দেন 1 ন্যানোমিটার, যাদের সাইজ কি লেস দেন 1 ন্যানোমিটার তাদেরকে বলতেছি আমরা কি ক্রিস্টালয়েড, এবং ক্যান নট পাস থ্রু দ্য সেমি পারমিয়েবল মেমব্রেন, খুবই ইম্পর্টেন্ট। অর্ধবৃত্ত ঝিল্লি যারা, অর্ধবৃত্ত পর্দা যারা ভেদ করতে পারে না এবং যাদের সাইজ 1 ন্যানোমিটারের নিচে, তাদেরকে বলা হয় ক্রিস্টালয়েড। ক্রিস্টালয়েডের উদাহরণ কি কি খুবই ইম্পর্টেন্ট, যেমন ইলেকট্রোলাইটস, মিনারেলস, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড,
ঠিক আছে, তারপরে গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড, তারপরে আপনার ফ্যাটি অ্যাসিড। এগুলো কি? এগুলো হচ্ছে ক্ষুদ্রতম একক, এগুলো হচ্ছে আমাদের ক্রিস্টালয়েড, যেগুলো ছোট ছোট জিনিস সেগুলো হচ্ছে আমাদের ক্রিস্টালয়েড। তারপর কলয়েড, কলয়েডটা কি? কলয়েড আর দ্য সাবস্টেন্স উইথ দ্য সাইজ 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে এটা সাইজ হয়ে থাকে, আর ওটা একের নিচে হবে 1 থেকে 100 ন্যানোমিটার, এবং হুইচ ক্যান নট পাস থ্রু দ্য সেমি পারমেবল মেমব্রেন। ঠিক আছে, তাদেরকে বলা হচ্ছে কলয়েডস, হুইচ ক্যান নট পাস থ্রু দ্য সেমি পারমেবল মেমব্রেন। আর এরা কি করতে পারে? এরা হলো ক্যান পাস, এরা পাস করতে পারে, এবং যেটা ক্রিস্টালয়েড বড় সাইজ হওয়ার কারণে পারে না। যেমন প্রোটিন, পলিস্যাকারাইড, তারপরে আমাদের গাম, জিলেটিন, ট্যানিনস, হ্যাঁ এগুলো কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। তারপর হলো যদি বড় কার্বোহাইড্রেট কথা বলি, তারপর লিপোপ্রোটিনস, ডিএনএ, আরএনএ, এই টপিকগুলো হচ্ছে আমাদের কলয়েডস। দেন চলে যাবো এটা দুটোর মধ্যে পার্থক্য। এখন আমরা পার্থক্য নিয়ে আলোচনা করবো যে ক্রিস্টালয়েড কি, কলয়েড কি। আমরা বললাম যে ক্রিস্টালয়েড হচ্ছে লেস দেন 1 সেন্টিমিটার, এবং এরা কি সেমি পারমেবল মেমব্রেন ভেদ করতে পারে। অন্যদিকে কলয়েডটা হচ্ছে যে 1 to 100 ন্যানোমিটার, এবং এরা পাস করতে পারে না বড় সাইজের কারণে। এক্সাম্পল গুলো খুবই ইম্পর্টেন্ট। দেখেন ইলেকট্রোলাইটস, ভিটামিনস, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, মিনারেলস, হরমোনস, খুবই ইম্পর্টেন্ট হরমোনস। এন্ড অন্যদিকে কলয়েডস কারা? যেন প্লাজমা প্রোটিন, তারপরে আমাদের প্রোটিন, পলিস্যাকারাইড, স্টার্চ, গ্লাইকোজেন, লিপিড, ডিএনএ, আরএনএ। ঠিক আছে, যেগুলো বড় বড় জিনিস অ্যাকচুয়ালি, প্রোটিন, কার্বোহাইড্রেট, হ্যাঁ এগুলো কিন্তু এক ধরনের আমাদের কি, এগুলো হচ্ছে কলয়েডাল সাবস্টেন্স। দেখেন এখানে আমাদের দেওয়া আছে যে মাইক্রো ইন্টারন্যাশনাল ইউনিট বা মিলিমিটার, বা এটাকে মাইক্রো 1 ন্যানোমিটার এটা অ্যাকচুয়ালি। তারপর দেখেন ভিজিবিলিটি, এটা ভিজিবিলিটি কি? নাই, এটা আমরা দেখতে পাই না খালি চোখে, এটা আমরা আলট্রা মাইক্রোস্কোপে এটা দেখতে পাই। তো মুভমেন্ট, এটা কি মলিকুলার মুভমেন্ট দেখায়, কলয়েড সাবস্টেন্স দেখাবে ব্রাউনিয়ান মুভমেন্ট। হোয়াট ইজ ব্রাউনিয়ান মুভমেন্ট? বললাম তো যে কন্টিনিউয়াস, হ্যাপারজাইট, ইরগুলার, জিগজ্যাগ মুভমেন্টকে বলা হচ্ছে ব্রাউনিয়ান মুভমেন্ট। তারপর সলিবিলিটি কি? এরা সলিবল, ক্রিস্টালয়েড হচ্ছে সলিবল, কি জন্য? ছোট সাইজ, এরা হচ্ছে ইনসলিবল। টিন্ডাল ফেনোমেনন, টিন্ডাল ফেনোমেননও আমরা এটার মধ্যে পাই। তো টিন্ডাল ফেনোমেননটা কি ছিল? যে কলয়েডালের ডিসপারশনের কারণে, কলয়েডাল সাবস্টেন্সের ডিসপারশনের কারণে 90 ডিগ্রি কোণে বা রাইট অ্যাঙ্গেলে আমরা কি দেখতে পাচ্ছি, যে কলয়েডাল সাবস্টেন্সের একটা হোয়াইট লাইন দেখা যায়, এটাকে বলা হচ্ছে টিন্ডাল ফেনোমেনন। তারপর অসমোটিক প্রেসার, এটা কি হাই থাকে, ঠিক আছে, যেহেতু 99.5, এবং এটা তো কলয়েডালে কি অনলি 5%। ঠিক আছে, এটা হলো 10-এর লাঠি 1-এর বোঝা, এই কথাটা মনে রাখতে হবে, ইউনিটি ইজ ইনস্টিংক্ট। তাহলে এখানে কি থাকে, ছোট ছোট অনেক জিনিস একত্রিত হয়ে এরা বেশি শক্তি করে এবং প্রেসারটা বেশি দেবে। তারপর সেমি পারমিয়াবিলিটি, সেমি পারমিয়াবিলিটি কার বেশি থাকে, কার কম থাকে? ঠিক আছে, সেমি পারমিয়াবিলিটি দুটারই প্রায় সেমই, এটা দেখতে হবে। এটা হলো ইনসেপারেবল, এটাকে সেপারেট করা যাবে না, কিন্তু এটা হলো সেপারেবল। ঠিক আছে, এটা হচ্ছে সেপারেবল, কেন? এটা বড় বড় কণা, তাড়াতাড়ি আমরা সেপারেট করতে পারবো। তো পারমিয়াবিলিটি, তো পারমিয়াবিলিটিটা যেহেতু এটা ছোট কণা, তাহলে এটা পারমিয়াবিলিটি থাকবে। তারপর হচ্ছে ডায়াজেবিলিটি, যেটা আছে ডায়াজেবিলিটিটাও এটার মধ্যে থাকবে। তারপর হলো আরেকটা জিনিস আছে যে সল্ট জেল কনভার্সন। সল্ট জেল কনভার্সনটা শুধুমাত্র কলয়েড সাবস্টেন্সের হয়। আমরা যখন ইন্টারমিডিয়েটে ছিলাম তখন আমরা অর্থনৈতিক রসায়ন বা কর্মমুখী রসায়নে এই কলয়েডাল সলিউশন বা সল্ট জেল কনভার্সন পড়েছিলাম, ওই জিনিসটা এখানে আছে। তাই এটা মোটামুটি শেষ হয়ে গেল আমাদের যে ফার্স্ট যে ইম্পর্টেন্ট ভাইবা টপিক গুলো ছিল, তার সব ইম্পর্টেন্ট টপিক গুলো নিয়ে আমরা কথা বললাম। ধন্যবাদ সকলকে।